নমস্কার, দুপুর আড়াইটে আবার চলে এসেছি আমি অয়ন, নিউজ 18 বাংলার স্টুডিওয়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং গুরুত্বপূর্ণ সমস্ত খবর আপনাদেরকে দেব। কারণ সিজিও কমপ্লেক্সে তারা সিবিআই এখনো কেন ধোঁয়াশা, কিসের ধোঁয়াশা? আর আজকে সায়ন লাহিড়ী ছাত্র সমাজের নেতা, তিনি মুক্ত হলেন, হাইকোর্টের নির্দেশের পর জামিন পেলেন। এই মুহূর্তে দেখাবো সায়ন লাহিড়ী ছাত্র সমাজের নেতা, তিনি মুক্তি পেলেন আজকে লালবাজার থেকে এবং হাইকোর্টের নির্দেশে তাকে মুক্ত করা হলো। হাইকোর্টের নির্দেশে মুক্ত করা হলেও সায়ন লাহিড়ীর বিরুদ্ধে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। আমি হাইকোর্টের রায়ে খুশি আছি। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল, তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল, সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ পায়। আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার 27শে আগস্ট একটা সার্থকতা পেয়েছি, কিন্তু আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো। এবার কাশীপুরের একটি সরকারি হাসপাতালের ছবি দেখাবো। সেই সরকারি হাসপাতালে 2 নিরাপত্তারক্ষী, বেসরকারি নিরাপত্তারক্ষী মত্ত অবস্থায় একেবারে তাণ্ডব চালাতেন নাকি, এরকমটাই জানা যাচ্ছে। আর তাতে আতঙ্কিত স্বাস্থ্য ভবনে নাকি একাধিকবার অভিযোগ, হাসপাতালের অবশেষে গ্রেফতার। কিন্তু এতদিন ধরে কেন, এতদিন ধরে কি করে চালালো এরা তাণ্ডব? কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, কতদিন ধরে তাণ্ডব চালিয়েছেন এই 2 নিরাপত্তারক্ষী? এতদিন পর্যন্ত কেন স্বাস্থ্য ভবন কোনো কড়া ব্যবস্থা নেয়নি? কোথায় ছিল এদের শিকড়? একদমই 2018 সালে এই 2 জন নিরাপত্তা রক্ষী তারা নিযুক্ত হন এবং কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তাদের তত্ত্বাবধানে স্বাস্থ্য ভবনের নির্দেশে এই নিয়োগ হয়েছিল। এবং এই নিয়োগের পর তারা যখন এখানে আসেন, 2 জন, ধর্মেন্দ্র প্রসাদ দাস এবং সৌরভ দে, তারপর থেকেই তারা প্রায়শই ডিউটি অবস্থায়, অর্থাৎ কর্তব্যরত অবস্থায় তারা মদ্যপান করতেন এবং চিকিৎসক এবং সিস্টার থেকে শুরু করে চিকিৎসা কর্মী যারা ছিলেন তাদেরকে রীতিমতো শাসাতেন, খুনের হুমকি দিতেন। এর আগের এক সুপারকে নাকি তারা টেবিলের তলায় ফেলে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, এমন অভিযোগ, এই বারবার অভিযোগ সুপাররা এবং হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষী নাকি গেছে। কিন্তু স্বাস্থ্য ভবনে গতকালও একদমই এরা সরকারিভাবে নিয়োগ, তবে চুক্তিভিত্তিক, অর্থাৎ অ্যাডিশনাল এদের যে পোস্ট সেটা হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি অফিসার, এই নাম দিয়ে তাদের নিয়োগ হয়েছে। এরা হচ্ছে হেলথ মিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে হেলথ মিশন, সেই প্রজেক্টে এদের নিয়োগ করা হয়েছে এবং এরা চিকিৎসক, নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে। এরকম এই হাসপাতালে আরো 11 জন, মোট 11 জন নিরাপত্তা রক্ষী, কিন্তু এই 2 জনকে নিয়ে অভিযোগ। আমি আবার সুপার কি বলছেন একবার দেখাবো, তারপরে তোমার কাছে আবার আসবো। ডিউটি চলাকালীন ওরা ড্রাঙ্কেন অবস্থায় ছিল। আচ্ছা, তারপরে ওরা অন ডিউটি ডক্টর, সিস্টার, ডিডিএ যত ছিল সবাইকে ভয় দেখিয়েছে এবং তারপরে ডাক্তারের দরজায় লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করছিল ডাক্তারদের ঘরে। তারপরে বলেছে সুপারকে মেরে দেবো। বিশেষ করে ফিমেল স্টাফরা খুব আতঙ্কিত আছে, এভাবে আমরা ডিউটি করতে পারি না, এদের 2 জনকে সরাতে হবে। আমি তার জন্য বড়বাবুকে জানিয়েছিলাম, বড়বাবু আমাকে ডেকেছিলেন। আমি আবার বলছি, টিকি বাধা কোথায়? কি করে এই 2 জন এত বড় কাজ করতে পারতেন? বিশ্বজিৎ, সেটাই প্রশ্ন, যে এই হাসপাতাল থেকে বারবার অভিযোগ আছে। গতকালও স্বাস্থ্য ভবনে গিয়ে সরাসরি সুপার তিনি অভিযোগ জানিয়েছেন এবং কার কাছে কিভাবে অভিযোগ জানিয়েছেন তিনি সুস্পষ্টভাবে সবটা বলেছেন, যে স্বাস্থ্য ভবনের কোথায় তারা অভিযোগ জানিয়েছেন। আর তিনি এই সুপার হিসেবে এসছেন গত 2 বছর হলো, কিন্তু তার আগে যারা এই কাজ করেছেন, এই সুপার পদে ছিলেন, তারাও অভিযোগ করেছেন এবং এরকমই একজন সুপারকে টেবিলের তলায় ফেলে মারধর পর্যন্ত করা হয়েছে। আর গতকালও খুনের হুমকি দেওয়া হয়েছে স্বয়ং সুপারকে এবং চিকিৎসককে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে স্বাস্থ্য ভবন নিশ্চুপ
এবং এর নিয়োগ হয়েছে কলকাতা পুলিশ ডেপুটি পুলিশ কমিশনারের অফিসের মাধ্যমে এদের নিয়োগ হয়েছে। কাজেই এবং এই কত বড় দাপট যে খুনের হুমকি বর্তমান সুপারকে, অবশেষে গ্রেফতার, কিন্তু এদের কি কড়া পদক্ষেপ নেবে পুলিশ এদের বিরুদ্ধে? আমাদের নজর থাকবে এই দুই নিরাপত্তারক্ষী, তাদের টিকিটা বাঁধা কোথায়। আর 17 দিন তদন্ত চলছে সিবিআইয়ের, তারপরেও তো ধোঁয়াশা কাটছে না, তবুও আশা আছে। ধোঁয়াশায় 40 মিনিট, এই 40 মিনিটের গল্পটা কি সেটা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আগে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আরজি করের তদন্তে এখনো ধোঁয়াশা, ধোঁয়াশার 40 মিনিট, আরজি কর তদন্তে এখনো ধোঁয়াশা। আপনারা দেখতে থাকুন, সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। অমিত, কি ধোঁয়াশা এই 40 মিনিট? কেন ধোঁয়াশা? কি বলা হচ্ছে, কি কারণ, কটা থেকে কটা এই 40 মিনিট ধোঁয়াশা? দেহ প্রথম দেখেছিলেন 9টা বেজে 30 মিনিটে। আরজি কর এর এমার্জেন্সি বিভাগের নিচে যে আউটপোস্ট হচ্ছে সেখানে খবর যায় 10টা বেজে 10 মিনিটে, অর্থাৎ 9:30 থেকে 10টা 10, এই 40 মিনিট, এই 40 মিনিট ঘিরেই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে কলকাতা পুলিশের কাছে যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের পিজিটি প্রথম বর্ষের ছাত্র, যিনি ওই দিন রাতে নির্যাতিতার সাথে ডিউটি করছিলেন, তিনি গিয়ে প্রথম 9:30টার সময় দেহ দেখেন। তিনি পুলিশের কাছে তার যে স্টেটমেন্ট, তাই তিনি বলছেন যে 10টা 10-এ আরজি করের যে আউটপোস্ট সেখানে খবর দেওয়া হয়। তিনি সিবিআইয়ের কাছে যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে একই তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে 9:30 তিনি দেহ দেখেন, 10টা 10-এ আউটপোস্টে খবর যায়। এই যে 40 মিনিট, তাহলে এই 40 মিনিট ধরে কি ঘটেছিল, আচ্ছা, কি হয়েছিল, সেক্ষেত্রে তিনি ওই পড়ুয়াই স্টেটমেন্ট দিয়েছেন সিবিআইয়ের কাছে যে তারা বিভিন্ন কর্তৃপক্ষকে জানাচ্ছিল, সেই কারণে সময়টা অতিবাহিত হয়েছে। কিন্তু সিবিআই সে তথ্য মানতে নারাজ। সিবিআই কিন্তু এই 40 মিনিটের রহস্যভেদ করার জন্য প্রতিটা টাইম ফ্রেম ধরে কে কাকে ফোন করেছিল, কে ওই সময়ের মধ্যে কোনো কর্তৃপক্ষ বা কোনো স্টুডেন্ট সে পিওতে প্লেস অফ অকারেন্সে পৌঁছে গিয়েছিলেন কিনা, কেউ দেহ দেখতে আবার ঢুকেছিলেন কিনা, এইগুলোই কিন্তু তারা যাচাই করার চেষ্টা করছে। কবে ধোঁয়াশা মিটবে সিবিআইয়ের, কবে বিচার পাবে গোটা বাংলা, গোটা রাজ্যের মানুষ, সেটাই এখন প্রশ্ন। তবুও ধোঁয়াশা, তবুও আশা, আশায় বাঁচে মানুষ। আন্দোলনকারী পড়ুয়ারা কি বলছেন দেখুন। আমাদের কাছেও শুরু থেকে এই জায়গাটাই ছিল যে শুরুতে কে দেখলো বা কারা কে দেখলো, কিভাবে কমিউনিকেট হলো। প্রথমে অসুস্থতা বলা হয়, তারপর আত্মহত্যার কথা বলা হয়, তারপর পরিষ্কারভাবে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো থাকছে, এগুলো অবশ্যই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আসুক, যে বা যারা দোষী সেই ঘটনাগুলো সামনে এসে সেই অনুযায়ী বিচার করা হবে। আর ধর্ষকের বিরুদ্ধে কড়া আইন আনার জন্য প্রথম চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে। গতকাল দ্বিতীয় চিঠি দিলেন। প্রথম চিঠির উত্তর দিয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, এবং আজকেও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কেন্দ্রীয়, তিনিই চিঠি দিলেন অন্নপূর্ণা দেবী প্রধানমন্ত্রীকে। জবাব মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীকে জানতে চাইলেন তার কাছে যে আপনারা যে চিঠি পেয়েছিলেন সেই চিঠির উত্তর আমার চিঠিতে উল্লেখিত বিষয়টির গভীরতা অনুপস্থিত। প্রথাগত জবাবি চিঠিতে বিষয়টির গুরুত্ব প্রাসঙ্গিকতায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। যেগুলি জবাবি চিঠিতে অনুপস্থিত ছিল সেইগুলো তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে কেন্দ্রীয় শিশু ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী ফের তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি লিখলেন? দেখো, প্রথমত ভারতীয় ন্যায় সংহিতা আইনে বর্তমানে ধর্ষণের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। শুধু তাই নয়, সেই আইনে এটাও বলা হয়েছে যে কোনো ধর্ষণের ঘটনা হবার পর এফআইআর হবার, যেখানে বিষয়টা হচ্ছে সোমরাজ, একটু থামাচ্ছি, যে লেখা আছে কলকাতা হাইকোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা হয়েছে, কিন্তু এগুলি উল্লেখিত কেন্দ্রীয় সরকার স্কিমের ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট নয়। হাইকোর্টের সাহায্যে অন্যান্য বিরাট সংখ্যক মামলা নিয়ে ব্যস্ত এই ফাস্ট ট্র্যাক কোর্ট। সোমরাজ অভিযোগ করেছেন। একদমই, দেখো, ফাস্ট ট্র্যাক কোর্ট যেগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে রাজ্যে 88টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, পস্কো কোর্ট রয়েছে, আরো 10টি নতুন করে পস্কো কোর্ট করার অনুমোদন দিয়েছে। কিন্তু কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী চিঠিতে স্পষ্টই বলছেন যে সেগুলি হাইকোর্টের অধীনে পরিচালিত হচ্ছে। কিন্তু এই পরিচালনা করার জন্য কেন্দ্রের যে নিয়ম রয়েছে সেই নিয়মের যে অনুসরণ করা হচ্ছে না তা নিয়েও
প্রশ্ন তুলেছেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। তার সঙ্গে ধর্ষণের ঘটনা হওয়ার পর কি ভারতীয় ন্যায় সংহিতা আইনে কি বিষয় উল্লেখ করা হয়েছে, বিশেষ করে নতুন আইনের বিধানে বলা হয়েছে কোনো এফআইআর হওয়ার পর 2 মাসের মধ্যে চার্জশিট এবং তার 2 মাসের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করার কথা। আচ্ছা। সেটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এই চিঠি পাঠান প্রধানমন্ত্রীকে, তারপর গতকাল রাতেই পাল্টা চিঠি দিলেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী। বেশ। আর এই